আসসালামু আলাইকুম। জহির খান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এসে পড়েছে। আগামীকালকে বাংলা পরীক্ষা। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, জহির খান একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য আজকে একটি ফাইনাল সাজেশনের উপর বাংলা ক্লাস হবে। ঠিক আছে? যেটা মিস করলে বা যার উপরে যদি তোমরা মোটামুটি ভাবে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ আশা করা যায় যে তোমরা কালকের পরীক্ষায় বৃত্তি মার্ক অর্থাৎ 90 এর উপর মার্ক পাবা। ঠিক আছে? তো বেসিক্যালি আমরা জানি যে আমাদের বাংলা যে পরীক্ষাটা হবে আগামীকালকে, সেটা 4টা সেগমেন্ট থাকবে: ক, খ, গ, ঘ। ক অংশের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে 20টা। ঠিক আছে? আহ, কয়টি প্রশ্ন থাকবে? 20টি। ওকে, তো এই 20টি প্রশ্নের মধ্যে গদ্য থেকে 5টি থাকবে, কবিতা থেকে 5টি থাকবে, এবং বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ গ্রামার যেটা ব্যাকরণ অংশ, সেই ব্যাকরণ অংশ থেকে থাকবে হচ্ছে 10টি প্রশ্ন। ঠিক আছে? তো গদ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট যেগুলা, যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসতে পারে, আমি সেগুলো অলমোস্ট 9টা এরকম অধ্যায় লিখেছি। যেমন প্রথমত হচ্ছে অতিথির স্মৃতি, ভাব ও কাজ, পড়ে পাওয়া, লাইব্রেরি, শিল্পকলা নানা দিক, বাংলা নববর্ষ, গণঅভ্যুত্থানের কথা, তৈলচিত্রের ভূত, সুখী মানুষ। এর মধ্যে অতিথির স্মৃতি, ভাব ও কাজ, পড়ে পাওয়া, লাইব্রেরি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং গণঅভ্যুত্থানের কথা এবং তৈলচিত্রের ভূত এখান থেকে মানে এমসিকিউ আসার মতো খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। ঠিক আছে? মানে উপর থেকে নিচে এগুলা একটু কনসিস্টেন্টলি সাজানো হয়েছে। তারপরে তোমরা যদি একটু খেয়াল করো যে কবিতা অংশের মধ্যে অলমোস্ট আমি 8টা অধ্যায় ইনক্লুড করেছি: মানব ধর্ম, প্রার্থনা, বাবুরের মহত্ব, নারী, বঙ্গভূমির প্রতি, 2 বিঘা জমি, পাছে লোকে কিছু বলে, জাগত তবে, অরণ্য কন্যারা। ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে যে এই অধ্যায়গুলো মোটামুটি কভার করতে পারলে ইনশাল্লাহ অবশ্যই তোমরা গদ্য থেকে 5টি এবং কবিতা অংশ থেকে 5টি তোমরা কমন ফেলতে পারবা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এখানে তোমাদের টোটাল এমসিকিউ কয়টা কভার হলো? 10টা। ঠিক আছে? ওকে, এখন দেখো, তোমাদের জন্য আমি স্পেশাল ভাবে এখানে একটা নোট অংশ রেখেছি। সেটি হচ্ছে যে যে লেখকের জন্ম মৃত্যু সাল খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? গদ্য এবং কবিতার ক্ষেত্রে যে রাইটার, সেই রাইটারের জন্ম এবং মৃত্যু সাল খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের সাথে রিলেটেড যদি কোনো ডিগ্রি থাকে, কোনো বক্তব্য স্পেশাল, সেগুলো ইম্পর্টেন্ট। এবং তাদের বিখ্যাত যে কাব্যগ্রন্থ, ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথ কেন বিখ্যাত? তার গীতাঞ্জলি কাব্য, মানে সেই গীতাঞ্জলি লেখার জন্য সে 1913 সালে কি নোবেল পুরস্কার পেয়েছে এদের মধ্যে সর্বপ্রথম। তারপরে হচ্ছে যে নজরুল কেন বিখ্যাত, তারপরে হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত, এরকম বিখ্যাত যে রাইটার আছে, বিখ্যাত রাইটারদের বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো আছে, সেগুলা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওকে, বা তাদের যদি গল্প উপন্যাস যেগুলো খুব পপুলার হয়েছে, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস বা গৃহদাহ, খুবই ইম্পর্টেন্ট। এবং শব্দার্থ, স্পেশালি আমরা জানি যে আমাদের এমসিকিউর একটা অংশ শব্দার্থ থেকে আসে। কঠিন শব্দ, যেমন আহ মানে তোমাদের এইটের বইতে এরকম মানে কঠিন শব্দের মধ্যে যেমন আছে যে মখিমা, তারপরে হচ্ছে যে এরকম টাইপের যেগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে এমসিকিউর একটা অংশ আমরা জানি যে নিচের কোনটি সঠিক। ঠিক আছে? নিচের কোনটি সঠিক। ওকে, তো এই ধরনের প্রয়োগ বা উচ্চতরমূলক যে এমসিকিউ গুলো আছে, সেগুলো বেসিক্যালি আমাদের জন্য সবচেয়ে ইজি প্রসিডিউর হচ্ছে যেটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার বের করা, সেটা হচ্ছে যে কোনটি ভুল সেটা বের করা। আমি যদি সামহাউ ভুলটা বের করতে পারি, তাহলে ভুলটা যেই যে অপশনে থাকবে সেটা কাটা যাবে, তাহলে আমার অটোমেটিক্যালি কারেক্ট অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে যে আমাদের যে ব্যাকরণ অংশ, যেখান থেকে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটা, যেখান থেকে 10টি এমসিকিউ থাকবে। তো তার মধ্যে দেখো যে প্রথম হচ্ছে যে ভাষা ও মাতৃভাষা। তো ভাষা ও মাতৃভাষা থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট যে কনসেপ্ট গুলো, সেটা হচ্ছে যে সাধু ও চলিত ভাষার রীতি এবং পার্থক্য, এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে ধ্বনি ও বর্ণের হচ্ছে অর্ধমাত্রা, মাত্রাবিহীন যে টপিকস গুলো আছে, ঠিক আছে,
আহ, মানে কতগুলো বর্ণ আছে, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সন্ধি। সন্ধি থেকে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমরা জানি যে বিসর্গ সন্ধি থেকে প্রায় যে কোনো পরীক্ষায় একটা না একটা এমসিকিউ আসে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, 4 নম্বরে হচ্ছে যে শব্দ ও পদ থেকে পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, লিঙ্গান্তর অর্থাৎ বচনের যে কনসেপ্টটা, শব্দ পদ থেকে খুবই, এই তিনটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে। 5 নম্বরে হচ্ছে ধাতু ও ক্রিয়াপদ। ধাতু ও ক্রিয়াপদের মধ্যে আবার তিনটি ফান্ডামেন্টাল যে কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসার জন্য, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া এবং মৌলিক যে ধাতু আছে, এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট এবং আসার মতো, এখান থেকে এমসিকিউ আসবে। 6 নম্বরে হচ্ছে যে বাক্য গঠন। তো বাক্য গঠনের আমরা জানি যে যে কোনো পরীক্ষায় বাক্য থেকে সরল, জটিল এবং যৌগিক বাক্যের যে গঠন অথবা কাকে বলে এগুলো আসে, এবং এটার সাথে যে রিলেটেড টার্ম অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়কে কেন্দ্র করে কি, এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটাও। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে যে বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের মধ্যে কমা, সেমিকোলন, হাইফেনের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, সব সময় পরীক্ষাতে আসে। বানান থেকে যে কোশ্চেনটা আসতে পারে, যে এমসিকিউটা আসবে সেটা হচ্ছে যে নিচের কোনটি শুদ্ধ। ঠিক আছে, তো তোমরা খুব সুন্দর করে আজকে বইটা আবার রিভিশন দিবা, বানান যে বাংলা ব্যাকরণের যে বানান যে পরিচিতি আছে সেখান থেকে গিয়ে ভালো করে দেখবা, বানানগুলো দেখবা। তারপর হচ্ছে বাগধারা। প্রচলিত আমাদের কিছু বাগধারা আছে, যেমন আমরা কাকে দেখি, অকাল কুষ্মাণ্ড, অথবা দেখছে তামার বিষ, ঠিক আছে, অথবা এলাহি কাণ্ড। তো প্রচলিত বাগধারাগুলো জানলেই হবে, এখান থেকে একটা এমসিকিউ আসবে। দেন হচ্ছে অভিধান। অভিধান থেকে টেকনিক্যাল প্রশ্ন আসতে পারে, মানে অভিধানের যে কনসেপ্ট গুলো আছে কনসিকুয়েন্টলি আর কি, সেখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। তো এবার দেখো গ্রামারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেখান থেকে তুমি অবশ্যই 3টা এমসিকিউ কনফার্ম পাইবা, এর মধ্যে যেমন হচ্ছে বিরাম চিহ্ন, বানান, বাগধারা এবং ধরো সন্ধি। আমরা জানি যে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রথম যে ভাষা যে অধ্যায়টা আছে, ভাষা ও মাতৃভাষা, যেটা এইখান থেকে অবশ্যই একটা একটা করে এমসিকিউ পাবা। মানে তুমি আন্দাজে চোখ বুঝেও তুমি বলতে পারো যে এখান থেকে অবশ্যই এমসিকিউ থাকবে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে। তো তোমরা যদি এগুলো যদি আবার একটু আজকে মানে রিভিশন দাও, তো আই হোপ যে ইনশাল্লাহ তোমাদের অবশ্যই এমসিকিউ কমন পড়বে। ওকে, তারপরে হচ্ছে যে খ অংশ, যেখানে মূলত সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে চারটা, চারটা থেকে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং গদ্য থেকে 2টি প্রশ্ন থাকবে, পদ্য থেকে 2টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো গদ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা জানি, সেটা হচ্ছে যে অতিথির স্মৃতি, তারপরে হচ্ছে পড়ে পাওয়া, তারপরে হচ্ছে আহ শিল্পকলার নানা দিক, তারপরে হচ্ছে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু সমসাময়িক কনসেপ্ট, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের কথা। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন আসার মতো, তারপর আমি দেখা গেছে যে এখানে অলমোস্ট 7টা অধ্যায় ইনক্লুড করেছি, ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বঙ্গভূমির প্রতি, কবিতা যে অংশটা আছে, যে কবিতা, কবিতা থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের, খুব ইম্পর্টেন্ট। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হচ্ছে পাছে লোকে কিছু বলে, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসার মতো। তারপর আমি আরো ইনক্লুড করেছি যেমন আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের খুব ইম্পর্টেন্ট কবিতা, বাংলার নৈসর্গিক যে সৌন্দর্য চিরাচরিত এর উপর বেস করে কবিতাটি রচনা করা হয়েছিল। রূপাই, 21-এর গান। তো এর মধ্যে প্রথম যে 3টা আছে, বঙ্গভূমির প্রতি, 2 বিঘা জমি, পাছে লোকে কিছু বলে, আর যদি ইনক্লুড করি তাহলে সেই ক্ষেত্রে রূপাইটা যদি ইনক্লুড করি, অবশ্যই এখান থেকে তুমি সৃজনশীল প্রশ্ন পাবে, তুমি এনসিওর থাকতে পারো। ঠিক আছে, ভাইয়া যেহেতু বলতেছে অবশ্যই এখান থেকে তুমি পাবা। ওকে, তো এই হচ্ছে গদ্য থেকে হচ্ছে 2টা সৃজনশীল এবং পদ্য থেকে হচ্ছে 2টা সৃজনশীল। সর্বমোট টোটাল কয়টা সৃজনশীল? 4টা সৃজনশীল। ইনশাআল্লাহ তোমরা কালকে পরীক্ষায় কমন পাবা। ওকে, এখন সৃজনশীলের ক্ষেত্রে একটু আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে যে কিভাবে বেসিক্যালি গদ্য এবং পদ্য পড়তে হয়। আমরা অনেক সময় এটা বুঝে উঠতে পারি না। ভাই সিম্পল হিসাব, গদ্য যখন আমি পড়বো, তখন গদ্যটা হচ্ছে এট ফার্স্ট আমাকে 2-3 বার এটা পুরো টপিকসটা রিডিং করতে হবে। ঠিক আছে, তারপরে কবি পরিচিতি, পাঠ পরিচিতি আমার মাথায় থাকতে হবে। কবি পরিচিতি থেকে দেখা গেছে যে বলবা যে ভাই কবি পরিচিতি
কবি পরিচিতির এত এত টপিকস আমি কিভাবে মাথায় রাখবো? এটা তো মানে মাথায় রাখাই যায় না। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে যে কবি পরিচিতির জন্মসাল মৃত্যুসাল সবার জন্মসাল মৃত্যুসাল না, ঠিক আছে? যেমন বাংলা সাহিত্যে নজরুল, রবীন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, এরা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্সন, ঠিক আছে? তো এদের জন্মসাল মৃত্যুসাল অথবা কোন উপাধি পাইছে এগুলা মাথায় রাখা যেতেই পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে শব্দার্থ টিকা মাথায় রাখতে হবে আর কি। ওকে, তো আমরা যদি মোটামুটি ভাবে গদ্যটা 2-3 বার রিডিং করে নিই, আবার একটু রিভিশন দিয়ে নিই, এবং হচ্ছে যে শব্দার্থ টিকা এবং কবি পরিচিতি কিছু কোর টপিক গুলো যদি মাথায় রাখি এবং পাঠ পরিচিতিটা মোটামুটি ভাবে যদি আমাদের আয়ত্তে থাকে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদেরকে প্রশ্ন করে অ্যাটলিস্ট আমাদেরকে থামাতে পারবে না, আমরা আমাদের ডেস্টিনেশন যেতে পারবো। আর পদ্য বা কবিতার বেলা বাড়তি যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে অবশ্যই যে টিকাগুলো আছে, স্পেশালি শব্দ চয়নগুলো, এগুলো একটু ব্যাখ্যা জানতে হবে ভাইয়ারা, ঠিক আছে? আর না হলে প্রবলেম পড়ে যেতে হবে স্পেশালি খ নম্বর প্রশ্নের জন্য। আর দেন হচ্ছে যে যে কবিতা অংশের জন্য আমরা কবিতার মানে চরণগুলো যদি একটু ভালোভাবে আমাদের মাথায় থাকে তাহলে সিকোয়েন্সটা আমাদের জন্য বুঝতে হেল্প হবে এবং আমাদের জন্য কোশ্চেন প্যাটার্নটা বুঝতে সাহায্য করবে, আমরা কোশ্চেন ধরতে পারবো এবং টু দা পয়েন্টে লিখতেও পারবো আর কি, ঠিক আছে? তো কবিতার ক্ষেত্রে আমরা অনেকে কি করি যে কবিতাটি পড়ি না, যেটা ঠিক না। তো কবিতাটা আমরা 2-3 বার রিভিশন দিব। দেন হচ্ছে আমাদের শব্দার্থ বা টিকাগুলো অবশ্যই মাথায় থাকতে হবে কবিতার ক্ষেত্রে স্পেশালি। আর কবিতার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে ভাইয়ারা পাঠ পরিচিতি। কি? পাঠ পরিচিতি, ঠিক আছে? এটা কবিতার জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে? কারণ পাঠ পরিচিতি না জানলে তো আমি কবিতার ক্ষেত্রে এটা লিখতে পারবো না। আর অবশ্যই কালকের পেপারে অ্যান্সারের মধ্যে পাঠ পরিচিতি যে কোর কথাগুলো যে দেয় না, আমার অ্যান্সারের মধ্যে খাতার মধ্যে সাথে সেই কোর শব্দগুলো যাতে থাকে, একেবারে আবার বানায় লিখে দিও না, একটা হজবরল করে যেতে না লেখা হয় আর কি, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে যে গ অংশ অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। এরপর হচ্ছে গ অংশ অর্থাৎ যেখানে একটি বর্ণনামূলক প্রশ্ন আসবে 10 মার্কের জন্য, যার আবার দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে ক যেটা 3 মার্কের এবং খ সেটা 7 মার্কের। ওকে, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্যাটার্ন আর এটা হচ্ছে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হয়, ইন্টারপ্রিটেশন করে লিখতে হয় কি, ফুল ডিটেলস লিখতে হয়, ব্যাখ্যা লিখতে হয়। ওকে, তো বর্ণনামূলক প্রশ্নের জন্য আমাদের যে উপন্যাস বা নাটক যেগুলো আছে বইতে অলমোস্ট 9টা আছে। তো এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সর্বপ্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাকতারুয়া, ঠিক আছে? যে ফিলিস্তিনের চিঠি সমসাময়িক হলে এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে, এটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে নয়াপত্তন, তারপর হচ্ছে মুক্তি, ঠিক আছে? অল ওভার এই উপন্যাসটি এটা খুব পুরো ওয়ার্ল্ডের মধ্যে জনপ্রিয় আর কি, ঠিক আছে? ভ্রমণ কাহিনীর মধ্যে হচ্ছে কাবুলের শেষ প্রহরে, আর ফাইনালি হচ্ছে নাটক মানসিংহ ও ইসা খান। এখন আমি যদি স্পেশালি ভাবে বলি তাহলে বলবো যে ভাইয়ারা প্রথম চারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেই মনে হচ্ছে যে কোশ্চেন হতে পারে আর কি, ঠিক আছে? তো এই চারটা অর্থাৎ কাকতারুয়া, ফিলিস্তিনের চিঠি, নয়াপত্তন, ঠিক আছে? কাকতারুয়া, ফিলিস্তিনের চিঠি, নয়াপত্তন এবং মুক্তিটা স্পেশালি তোমরা আজকেও বারবার একটু রিভাইজ করবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। ওকে, দেন হচ্ছে আমাদের ফাইনাল যে পার্টটা সেটা হচ্ছে যে নির্মিতি অংশ অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের সাথে রিলেটেড যে আমরা যেগুলা বলি যে লিখতে হয় কি, যেগুলো আর কি, ঠিক আছে? তো এর মধ্যে 1 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে যে চিঠি, আবেদনপত্র অথবা দেখা যাচ্ছে মানপত্র আসতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে যেহেতু একটা লং টাইম পরে আবার বৃত্তি পরীক্ষা হচ্ছে তাহলে সেক্ষেত্রে হয় চিঠি না হয় আবেদনপত্র দিবে। চিঠির মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বৃক্ষরোপণের গুরুত্ব জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখতে হয়, ঠিক আছে? এটা তোমরা অনেক পড়েছো আর কি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট যে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি শুরু, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট এবং এবার যদি এটা দিয়ে দিতেও পারে আর কি। এবং 3 নম্বর যে চিঠিটি সেটি হচ্ছে যে কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে, ঠিক আছে, ছোট ভাই অথবা বন্ধুকে একটি চিঠি লিখবো আর কি, এটা। আর আবেদনপত্রের মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিগত সালগুলোতে এসেছে এবং বৃত্তি পরীক্ষা এসেছে, সেটা হচ্ছে যে শিক্ষা সফরের গুরুত্ব, ঠিক আছে, এর উপর একটা আবেদনপত্র।
দ্বিতীয়টি হচ্ছে যে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক প্রণোদনা বা আর্থিক সাহায্য চেয়ে আবেদন। আর 3 নম্বর হচ্ছে যে যে ছাড়পত্র, যে তোমার বাবা একজন সরকারি কর্মচারী, সে এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তোমার একটি স্কুল থেকে ছাড়পত্র লাগবে অন্য ওখানে গিয়ে সুইচ হয় মানে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে হয় সারাংশ আর না হয় সারমর্ম। ঠিক আছে, সারাংশের মধ্যে আমি এখানে 4টি সারাংশ এবং 4টি সারমর্ম আমি ইনক্লুড করেছি। প্রথম যে সারাংশটি সেটি হচ্ছে যে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা, আনন্দ প্রকাশে জীবন শক্তির প্রবলতার প্রকাশ, বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে, এবং সূর্যের আলোতে যেমন অন্ধকার দূর করে। ওকে, তাই হোক তোমরা সবাই কম বেশি এই সারাংশগুলোর সাথে পরিচিত আছো। এবং সারমর্ম থেকে প্রথমে যেটি রেখেছি সেটি হচ্ছে যে হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত তোমার, সম্ভবত এটা মাইকেল মধুসূদন দত্তের কোন একটি কবিতার চরণ বিশেষ। তো এই সারমর্মটি। এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, এরকম টাইপের। এবং 3 নম্বর যেটি খুব ইম্পর্টেন্ট, যে বদ্রমোরা শান্ত বড় ওসামানা এ প্রাণ। ওকে, এবং সবার লাস্টে যেটি সেটি হচ্ছে যে এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি। ওকে, খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়ারা, সারাংশ সারমর্মতে কোনো রকমের ফাঁকিবাজি চলবে না, কারণ খুব ইম্পর্টেন্ট এবং কোর কথা লিখতে হয়, টু দা পয়েন্ট অ্যান্সারটা লিখতে হয়, কোনো রকমের বানানো যাবে না, 2 থেকে 3 দিনের মধ্যে অ্যান্সার শেষ করতে হবে। তো যেহেতু হয় সারাংশ হয় সারমর্ম, যে কোনো একটা আসবে এবং একটা থেকে একটাই অ্যান্সার করতে হবে। তাহলে তোমরা যদি মোটামুটি ভাবে এই 4টা প্লাস 4টা অর্থাৎ সারাংশ 4টা এবং সারমর্ম 4টা যদি কভার করতে পারো, ইনশাআল্লাহ আশা করা যায় কমন পড়বে। এবং তৃতীয় যে প্যাটার্নে মানে নির্মিতির 3য় নম্বরে যে কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ থেকে। ভাব সম্প্রসারণ অনেকগুলো আছে এবং অনেকে অসংখ্য পড়তেছে। তো আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ভাব যদি আমরা এই কয়টি 8টি ভাব সম্প্রসারণ যদি কভার করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের কমন পড়বে। প্রথমে যেটি সেটি হচ্ছে যে একতাই বল, জন্মিলে মরিতে হবে অমরকে, কে কোথা কবে, চিরস্থির কবে নীর হয় রে জীবন নদে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, কবি কাজী ইসলামের কবিতার অংশ বিশেষ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। এটাও খুব ইম্পর্টেন্ট, বিগত সালগুলোতে এসেছে বোর্ড পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষায়। তারপরে হচ্ছে যে আহ করিতে পারি না কাজ সদাবয় সদালাজ, খুবই ইম্পর্টেন্ট একটি ভাব সম্প্রসারণ। এবং সমসাময়িক প্রেক্ষাপট, স্পেশালি জুলাই আপরাইজিং বা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে, তো তার সাথে রিলেটেড যে একটি ভাব সম্প্রসারণ সেটি হচ্ছে বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস। ঠিক আছে, এটা। এবং ফাইনালি যে দুটি ভাব সম্প্রসারণ আমরা কম বেশি সবাই জানি, ছোটবেলা থেকে পড়েছি, যে জ্ঞানহীন মানুষ পশুর সমান এবং লোভে পাপ পাপে মৃত্যু। ঠিক আছে, সেটি হচ্ছে প্রবন্ধ রচনা। আমরা জানি যে আমাদের 2টি রচনা আসে, 2টি থেকে একটি রচনা লিখতে হবে 15 মার্কের জন্য। ঠিক আছে, তো আমার কাছে যে রচনাগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, অধ্যবসায়, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলাদেশের কৃষক, স্বদেশ প্রেম, বাংলাদেশের ষড়ঋতু, বিজয় দিবস। ঠিক আছে, তো স্টুডেন্টদের মাঝে অনেক রচনা নিয়ে অনেক কনফিউশন থাকে যে ভাইয়া কত পৃষ্ঠা লিখবো, কিভাবে লিখবো, কোটেশন কতগুলো লিখবো। হ্যাঁ, এটা ঠিক যদি এরকমটা হয়, যেমন ধরো যে একটা রচনা এসেছে বাংলাদেশের কৃষক বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এবং এটার সাথে এসেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঠিক আছে, তো সবাই তো দেখা গেছে তখন বাংলাদেশের কৃষক দিবে, অথবা দেখা গেছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান দিবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম স্টুডেন্টে দিবে। তখন সবচেয়ে ভালো যে অপশনটা সেটা হচ্ছে যে যে আমি একটু যেটা টাফ রচনা সেটা দেওয়ার ট্রাই করব, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কারণ ওগুলা আমি যত মানে ওগুলা 10, 15, 20 পৃষ্ঠা লিখে যা মার্ক পাবো, আমি এগুলা অর্ধেক পৃষ্ঠা লিখে সেম মার্ক পাওয়া আশা করা যায়। কারণ এটা হচ্ছে এক ধরনের একটা মনস্তাত্ত্বিক একটা সাইকোলজিক্যাল একটা মানে বিষয় আর কি। ঠিক আছে, যেটা দেখা গেছে যে আহ, যারা পেপার দেখে তাদের উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তো তারপরও আমরা আমাদের কাছে যেটা কমফোর্ট মনে হবে সেটাই আমরা লিখবো, এবং সর্বাত্মক যত পৃষ্ঠা লেখা যায় আমরা উইথ কোটেশন সহকারে এবং সুন্দরভাবে, যাতে কোনো রকমের গুরুচণ্ডালী দোষ না হয়, অর্থাৎ সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যাতে না হয়, এবং আমাদের ফরম্যাট যাতে ঠিক থাকে আর কি, এবং লেখা যাতে একটা ধারাবাহিকতা বজায় থাকে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের বাংলা যে সাজেশন ছিল, এটাই আর কি আমি তোমাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে যতটুকু পারি হেল্প করা ট্রাই করলাম, এবং ইনশাল্লাহ
আগামীকালকে ইংলিশের উপর সাজেশন এবং পর্যায়ক্রমিক ভাবে যতগুলো পরীক্ষা আছে তার উপর আমি ফাইনাল সাজেশন দেবো আর কি, এবং ওয়ান শট ক্লাসও হবে আর কি। ঠিক আছে, সময় স্বল্পতার জন্য সবকিছু গুছিয়ে উঠতে পারতেছি না, তো সবাইকে ধন্যবাদ। আর আজকে যে সাজেশন, সেই সাজেশনের যে মানে পেপার গুলো, এটা আমি আমার যে জহির খান একাডেমি যে ফেসবুক পেজ আছে, তো সেখানে আমি আপলোড করে দিব আর কি। তারপরে যদি তোমাদের যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমাকে নক দিতে পারো, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আমাকে নক দিতে পারো। যে কোনো প্রবলেমে অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবাইকে আজকের জন্য ধন্যবাদ। সবার পরীক্ষা যাতে ভালো হয় এবং সবাই সুস্বাস্থ্যের সাথে যাতে বৃত্তি পরীক্ষাটা শেষ করতে পারো। সবাইকে ধন্যবাদ, সকলের প্রতি শুভকামনা রইল।